স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি বিপ্লব রায়হান। এখানে ক্যাশে বেতন পাই, ক্যাশে আমার চলে, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। 200 টাকা কামা করি, খাইতে জায়গা ব্যাংকের কোনো নাই, কোনো প্রয়োজন নাই। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নির্ভরতায় যখন অর্থনীতির নতুন গতিপথ আঁকা হচ্ছে, ঠিক এমন একটি সময়ে এখনো অর্ধেকের বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। শুধুমাত্র ব্যাংক বিবেচনা করেন কত জনসংখ্যার অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে 5.85%। দেশে এতগুলি ব্যাংক হয়েছে, ব্যাংক দিয়ে তো আসলে মানুষকে ব্যাংকিং খাতের সেবার সুযোগটা দেওয়া যায়নি। ব্যাংকের যে খরচ সেটা সামাল দিতে গিয়ে সস্তায় তাদের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বেশ কঠিন। 22 কোটি অ্যাকাউন্ট আছে, 3 যদি ভাগ দেন তাও তো 7 কোটি লোকের উপরে অ্যাকাউন্ট আছে। মুক্তি, দেশের 5% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অথচ বাংলাদেশে ব্যাংকের সংখ্যা মাত্র 61টি। এবং দিন দিন মানুষের মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু আগ্রহ বাড়ছে। তবে যে বিষয়টি সেটি হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর যেই তথ্যটি এটি কিন্তু মানতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে এখন দুপুরে রয়েছে প্রতিবেদন। Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon, since I know almost 30 million Bangladeshi people, they need this project. বিপ্লব, প্রথম থেকে কিন্তু তিস্তার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে চায় চীন, এবং এখন এই প্রকল্পে ভারত যখন আগ্রহ দেখাচ্ছে তখন দেশটির সঙ্গে আলোচনা করতেও রাজি হয়েছে বেইজিং। আসন্ন চীন সফর ঘিরে, প্রধানমন্ত্রী চীন সফর ঘিরে যে বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্কটি মাইল ফলক ছুঁতে পারে এমনটি মনে করা হচ্ছে। এ নিয়েও এখন দুপুরে আমাদের হাতে বিস্তারিত রয়েছে। তবে শুরুতে আমরা দেশের মানুষের আর্থিক যে অন্তর্ভুক্তি সেই নিয়ে কথা বলতে চাই। বিপ্লব, একদম শুরুতে আমরা বলছিলাম এই যে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ব্যাংক, অর্থ আমরা দেখতে পাচ্ছি, এবং অর্থ সঞ্চয় কিন্তু মানুষ আসলে ব্যাংকেই করে থাকেন। যদি নানা রকম মাধ্যম রয়েছে, কেউ জমি কিনে থাকেন, কেউ স্বর্ণালংকার কিনে থাকেন, তো মানুষ ব্যাংকে বিভিন্ন কারণে অর্থ ব্যাংকে রাখার প্রয়োজন হয়। তবে এই বলতে চাই যে দেশে এই মুহূর্তে 61টি ব্যাংক থাকলেও কিন্তু মাত্র 5% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেটি একদমই সংখ্যার তুলনায় খুবই কম। এবং সম্প্রতি এই যে আর্থিক অন্তর্ভুক্তি এটি নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে পরিসংখ্যান ব্যুরো এবং কেন্দ্রীয় ব্যাংক। এবং এই যে হিসাবটা যেটি আমি বলছিলাম যে 61টি ব্যাংক থাকলেও মাত্র 5% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এতে কিন্তু বেশ হতবাক হয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে নানা সময়ে যে সেবার যে নানা রকম জটিলতা, তার কারণে কিন্তু মানুষ আসলে ব্যাংকে অর্থ সঞ্চয় করতে অনাগ্রহ প্রকাশ করছেন। তবে এই সময় এসে অনেকেই মোবাইল ব্যাংকিং এর দিকেও ঝুঁকছে। তারপরেও এই পরিসংখ্যান সংখ্যা কিন্তু দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম, এবং এরকমও আছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই কিংবা মোবাইল ব্যাংকিং এর সাথে বা আর্থিক অন্তর্ভুক্তি নেই, এরকম সংখ্যাও কিন্তু বাংলাদেশের প্রায় 52%। সহকর্মী বেলায়েত হোসাইনের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, দেখে আসি আমরা। সব মিলিয়ে গোটা 50 দোকান হবে এখানে, তাও দুপুর বেলায় প্রায় ঝিমিয়ে পড়ে দোকানগুলো। দিনাজপুরের চিলিবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার, এই বাজারে মানুষের যতটুকু আনাগোনা তা শুধু নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য। যদিও পাড়াগাঁয়ের এই বাজারটিতেও এখন এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা, অনেকে অবশ্য এই সুবিধা নিচ্ছেন, কিন্তু এমন অনেকেই আছেন যারা ব্যাংকের ধারে কাছেও যান না। আমি এখানে যে জব করি, এখানে ক্যাশে বেতন পাই, ক্যাশে আমার চলে, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। রাজধানীর রিকশা চালকদের ভিড়ে এই যেমন রুকন মিয়া, রিকশার প্যাডেল চাপিয়ে তিনি যতটুকু রোজগার করেন তা দিয়ে প্রতিদিনকার প্রয়োজন মেটান। ব্যাংকে যাওয়ার খুব একটা দরকার হয় না এই রুকন মিয়ারও। 200 টাকা কামা করি, খাইতে জায়গা ব্যাংক থুমু করাই, ব্যাংকের কোনো নাই, কোনো প্রয়োজন নাই। রুকন মিয়ার চেয়ে ঝালমুড়ি বিক্রেতা সাহেব আলীর আয় রোজগার অনেকটা বেশি। অকপটেই বললেন, ঝালমুড়ি বিক্রি করে প্রতিদিন 1500 থেকে 2000 টাকার মতো আয় করেন তিনি। কিন্তু এই সাহেব আলীও সরকারের আর্থিক অন্তর্ভুক্তির বাইরে, ব্যাংকে হিসেব খোলার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেন না তিনি। আমার কোনোদিন 2000 হয়, কোনোদিন 1500 হয়, কোনোদিন আবার বেশি হয়, এরকম ইনকাম হয়।
এতটুকু ভাইবে আসছেন আর কি, মানে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন। ব্যাংকে মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিচ্ছে তা অনেকটা চমকে ওঠার মতো। সাম্প্রতিক করা আর্থসামাজিক ও জনমিতি জরিপ বলছে গোটা দেশের 10 বছর বয়সের ঊর্ধ্বে মোট জনগোষ্ঠীর মাত্র 5.85% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে সারা দেশের 47% মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়, অর্থাৎ 52% বেশি মানুষ এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে, যারা শুধু ব্যাংকই নয় মোবাইল ব্যাংকিং কিংবা অন্য কোনো মাধ্যমেও লেনদেন করেন না। যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানে সব মিলাইয়া যে আমাদের 10 বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার মধ্যে 47.43% অ্যাকাউন্ট আছে। আপনি যদি শুধুমাত্র ব্যাংক বিবেচনা করেন যে ব্যাংকে কত জনসংখ্যার অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে 5.85%। সবশেষ অনুমোদন পাওয়া বেশ কয়েকটি নতুন ব্যাংক সহ দেশে বর্তমানে ব্যাংক সংখ্যা 61টি। 64 জেলায় সব মিলিয়ে 11,000 শাখা রয়েছে ব্যাংকগুলোর। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মাত্র 5% মানুষের। তাহলে এতগুলো ব্যাংকের কাজ কি? প্রশ্ন সিপিডির নির্বাহী পরিচালকের। এই যে আমাদের দেশে এতগুলি ব্যাংক হয়েছে, 60টার উপরে ব্যাংক, এবং যুক্তিটা কি দেওয়া হয়েছিল এই ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়ার জন্য, যে বাংলাদেশের আনাচে কানাচে যাবে, বাংলাদেশের জনগণের আয় বাড়ছে, তাদেরকে ব্যাংকিং সেবা দিতে হবে, দিলে ব্যাংকিং খাতেরও অগ্রগতি হবে এবং তাদেরও একটা আর্থিক ডিসিপ্লিনের মধ্যে আসবে, তাদের অর্থনৈতিক মানে টাকা পয়সা ম্যানেজমেন্ট করে তারা একটা ভালো অবস্থায় যেতে পারবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এই সমস্ত ব্যাংক দিয়ে তো আসলে মানুষকে ব্যাংকিং খাতের সেবার সুযোগটা দেওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে 5% ব্যাংক অ্যাকাউন্ট সন্তোষজনক নয়, তবে যৌক্তিক কারণে অধিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা যায় না। আমি পার্সেন্টেজ নিয়ে সন্তুষ্ট না, কিন্তু ব্যাংকের যে এস্টাবলিশমেন্ট, প্রাতিষ্ঠানিক কাঠামো, যেটা তাদের যে বিল্ডিং, তাদের যে খরচ, সেটা সামাল দিতে গিয়ে সস্তায় তাদের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বেশ কঠিন। সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংয়ে আশার আলো দেখছেন তিনি। কিন্তু সামগ্রিকভাবে সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হলে পরে সবার সাথে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। সেটা যারা করবে তারা ব্যাংকে নিশ্চয়ই যাবে, কিন্তু ব্যাংকের সাথে এখন পাশাপাশি সাবসিডিয়ারি যে ব্যাংকিং শুরু হয়েছে, ডিজিটাল ব্যাংকিং, সেটা নিয়েও তারা এগিয়ে যাবে। তবে পরিসংখ্যান ব্যুরোর এই তথ্যের সাথে মোটেও একমত নয় বাংলাদেশ ব্যাংক। তাদের তথ্য অনুযায়ী 14 কোটির বেশি অ্যাকাউন্ট রয়েছে সবগুলো ব্যাংক মিলিয়ে। আমরাও দেখেছি বিবিএস এর ইয়েটা, আপনি যেটা বললেন যে 5% পপুলেশনের অ্যাকাউন্ট আছে, কথাটা ঠিক না। অ্যাকাউন্ট আছে, আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আছে প্রায় বিবিএস এর হিসাব অনুযায়ী 48%, কিন্তু আমাদের যেটা বিশ্বব্যাংকের একটা ইন্ডেক্স ডাটা প্রকাশিত হয়, সেই ইন্ডেক্সে কিন্তু এখন আমাদের আর্থিক অন্তর্ভুক্তির রেশিও হচ্ছে 53%। আমাদের টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস প্রায় 14 কোটি। কিন্তু প্রশ্ন হলো এই 14 কোটির মধ্যে একজন মানুষের তো একের অধিকও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে সেই হিসেব কি আছে বাংলাদেশ ব্যাংকের কাছে? টোটাল হিসাব করেন 14 + 8 22 কোটি লোকের অ্যাকাউন্ট আছে, 22 কোটি অ্যাকাউন্ট আছে। 3 যদি ভাগ দেন তাও তো 7 কোটি লোকের উপরে অ্যাকাউন্ট আছে, তার মানে আমার তো 50% উপরে হবেই। অর্থনীতিবিদদের মতে সাধারণ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে হলে প্রয়োজন ব্যাংকিং সেবার সহজলভ্যতা। ব্যাংকিং খাতে যখন তারল্য সংকটের কথা বলা হচ্ছে, বিশেষ করে বাজেটের ঘাটতি মেটাতে অতিমাত্রায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নির্ভরতায় যখন অর্থনীতির নতুন গতিপথ আঁকা হচ্ছে, ঠিক এমন একটি সময়ে এখনও অর্ধেকের বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। এর কারণ হিসাবে শিক্ষার অভাব, দরিদ্রতা ও সেবা সহজলভ্য না হওয়াকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন ব্যাংকিং সেবা যতই বিস্তৃত হবে ততই উপকৃত হবে সাধারণ মানুষ। সামষ্টিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। তাই আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
মুক্তি তিস্তা ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, তবে তিস্তা যে মহৎ পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহ জানিয়েছে চীন। এবং নিশ্চয় জানেন যে প্রধানমন্ত্রীর চীন সফর রয়েছে। এই চীন সফরের ঠিক আগ মুহূর্তে ডিক্যাপ টকে এসব বিষয় নিয়ে আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এবং চীনা রাষ্ট্রদূত আরও বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পঞ্চমবারের মতো এটি চীন সফর, এবং এটিকে কিন্তু তিনি মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন এই আলোচনায়। দুই দেশের যে সম্পর্কটি রয়েছে সেটি আরও অনেক দূর এগিয়ে যাবে। ঠিক তাই। এবং সেই সাথে কিন্তু আরও জানিয়েছেন যে উন্নয়ন, ব্যবসা, তারপরে বিনিয়োগ, কৃষি সহ শিক্ষা খাতে কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বিপ্লব, এই বিষয়ে প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা দেখতে চাই। গেল এক দশকে দেশে যে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে তার অধিকাংশের সাথেই যুক্ত চীন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন যেমন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে, তেমনি অর্থনীতিতে দিয়েছে গতি। শুধু যোগাযোগ নয়, এই সময়ে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে প্রায় 3 গুণ। বর্তমানে বাংলাদেশে চীনের বিনিয়োগ ছাড়িয়েছে প্রায় $100 কোটি। দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন, রাখাইন সংকট সমাধানে চীনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ বহু আগের। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারত আগ্রহ দেখিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 8 থেকে 11 জুলাই চীন সফর করবেন। সফরে দেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীর সাথে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে তার ধারণা পাওয়া গেল। দেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের মতবিনিময়ে চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পঞ্চম চীন সফরকে মাইলস্টোন হিসেবে উল্লেখ করে বলেন, উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা খাত গুরুত্ব পাবে এই সফরে। I can share with you it is a very constructive, very fruitful visit. So we'll discuss our cooperation in infrastructure, in trade promotion, in investments, in imports of the agricultural products from Bangladesh, and definitely we'll discuss the FTA, the matters, and also we'll discuss some cooperation in financial sectors. এ সময় ঘুরে ফিরে আসে তিস্তা মহাপরিকল্পনা ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়, তাই পিছিয়ে যাচ্ছে প্রত্যাবাসন। সংকট সমাধানে চীন ছাড়াও অন্যান্য অংশীজন, বিশেষ করে আসিয়ানের এগিয়ে আসা দরকার বলে মন্তব্য করেন তিনি। আর তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এই বিষয়ে বাংলাদেশি সিদ্ধান্ত নিবে। বেইজিং এই প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে চায়, আর পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ককে চীন সম্মানের চোখেই দেখে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ঢাকা থেকে ভারতের সাথে যৌথভাবে এই প্রকল্পে কাজ করবার প্রস্তাব পেলেও বেইজিং আলোচনার জন্য প্রস্তুত। Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. Since I know almost 30 million Bangladeshi people, they need this project. So we just want to see it can be started and complete very soon. ঢাকা বেইজিং, ঢাকা গুয়াংজু ফ্লাইট চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও নিবিড় করছে বলেও মন্তব্য করেন ইয়াও ওয়েন। নাইম আবির, এখন, ঢাকা। নদীর পানি বাড়লে বা কমলেও ভাঙন থেকে রেহাই নেই তিস্তাপাড়ের মানুষের। ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ায় ভিটেমাটি হারিয়েছে কয়েকশো পরিবার। এদিকে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ডুবছে একের পর এক চরাঞ্চল। বিস্তারিত আমরা জানতে চাই, রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি এবং বগুড়ার সারিয়াকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতে যাব বাপ্পির কাছে। বাপ্পি, জানতে চাই যে প্রত্যেক বছর বর্ষা আসলেই তিস্তাপাড়ে মানুষের জন্য একরকম দুঃস্বপ্ন স্বপ্ন বয়ে আনে, কষ্ট বয়ে আনে। এই সময়টাতে এসে কেমন কষ্টে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষেরা? খুবই স্বাভাবিক যে বিষয়টা থাকে আর কি, প্রত্যেক বছর যে এই সময় পানি বাড়ে এবং তার পানি বাড়ার পরে এখানকার যে তিস্তার যে নিম্নাঞ্চল, চরাঞ্চল, অববাহিকার যে বাড়িগুলো আছে এগুলো ডুবে যায় একদম। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও পুরো ঘর পর্যন্ত ডুবে যায়। আবার পানি কমার সাথে সাথে সেই দুর্ভোগটা কমে না, কিন্তু পানিটা নেমে যায়। এবারেও তার ব্যতিক্রম কিন্তু না। আমি যেখানে দাঁড়িয়ে আছি চর ইসলি, এটা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এখানে সকালেও
সকালেও এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এখানে পানি ছিল, এখন কিন্তু পানি নেমে গেছে অনেকখানি। এবং সকালে বিপদসীমার প্রায় কাছাকাছি পানি থাকলেও এখন অনেক নিচে বইছে। কিন্তু এরপরেও যে দুর্ভোগ, পানিবন্দী মানুষের যে দুর্ভোগটা, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশনের ব্যবস্থার যে অভাবটা, এটা কিন্তু রয়ে গেছে। এবং এখানকার মানুষ কিন্তু প্রত্যেক বছরই আমাদের কাছে একটা কথাই বলে যে তারা কোনো ধরনের সাহায্য চান না, ত্রাণ চান না, তারা চান হচ্ছে নদী খনন করে এই যে প্রত্যেক বছর ভাঙন হয়, এই যে তাদের দুর্ভোগটা হয়, এই দুর্ভোগটা থেকে যেন তারা মুক্তি পেতে পারেন। এবং তারা বলছেন যে এই দুর্ভোগের একটাই কারণ, সেটি হলো তিস্তার প্রচুর পরিমাণে পলি জমে তিস্তার যে পেট সেটি ভরে গেছে, এবং এই পেট ভরে যাওয়ার কারণেই তাদের এই নদীর পানিগুলো লোকালয়ে চলে আসে। এবং যদি নদী খনন করে ফেলা হয় তাহলে এই পানিগুলো আর উঁচুতে আসবে না, তাদের এই যে কষ্টটা সেটি লাঘব হবে না। এবং তিস্তা মহাপরিকল্পনার কথা মোটামুটি সবাই জানে, এবং তারা বলছে যে এই মহাপরিকল্পনা যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুত তাদের এই যে কষ্টটা বন্যার সময়, এই কষ্টটা লাঘব হবে। তো সার্বিকভাবে বন্যার এইরকম পরিস্থিতি, তিস্তার পানি উঠে যায়, নেমে যায়, এখন পানি নামার দিকে আছে। তো এই ছিল বন্যা নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। জি বাপ্পি, আমরা সারিয়াকান্দিতে মাজেদের কাছে যাব। মাজেদ, আপনার পিছনে দেখতে পাচ্ছি যে থই থই করছে বানের পানি, পিছনে কিছু পরিবারও রয়েছে, কিছু ঘরবাড়িও রয়েছে। জানতে চাই, নিশ্চয়ই তারা দুর্ভোগের মধ্যে রয়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যান্য যে নিম্নাঞ্চলের এলাকাগুলো রয়েছে, সে এলাকাগুলোর কি অবস্থা? প্রেজেন্টার কে? বগুড়ার যে সকাল থেকে যে পানির প্রবাহ, এটা কিন্তু আসলে খুব আশঙ্কাজনকভাবে পানি বাড়ছে, এবং উত্তরে নদ নদী পানি অববাহিকা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই যমুনাতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় 8 ঘন্টায় এখানে পানি বেড়েছে 30 সেন্টিমিটার, অর্থাৎ যে পানির বাড়ার যে হারটি সেটা কিন্তু অনেক বেশি। আর এই যে যমুনা দেখা যাচ্ছে যে যমুনার কিন্তু অন্য একদিকে চরাঞ্চল, অন্যদিকে লোকালয়। আর চরাঞ্চলটা সম্পূর্ণভাবে বলতে গেলে আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। পাশাপাশি যে লোকালয় অর্থাৎ শহর সারিয়াকান্দি যে শহর, যে বাঁধটি, সেটাও কিন্তু প্রায় ছুঁই ছুঁই অবস্থা রয়েছে। যে কোনো সময় এই পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে হয়তো লোকালয়ের মধ্যে পানি ঢুকতে পারে। আর এইভাবে পানি বৃদ্ধি হওয়ার কারণে যে এই পর্যন্ত প্রায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট এবং যে সোনাতলা, সেটি কিন্তু প্রায় 15টি ইউনিয়নে 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখানে চরাঞ্চলের যে মানুষগুলো, যাদের ঘর বাড়িতে যে কৃষি যন্ত্রপাতি সহ কৃষি যে সরঞ্জামাদি সবগুলোই কিন্তু ডুবন্ত অবস্থায় রয়েছে। এখানকার মানুষ যেটি বলছেন সেটি হলো তারা আশ্রয়ের জন্য এখন উঁচু স্থান খুঁজছেন, এবং সেখানে তারা বাড়ি ঘরে যে জিনিসপত্র সবগুলো নিয়ে কিন্তু এই উঁচু স্থানের দিকে চলে যাবেন। আর এখানে যে জেলা প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই গণনার কাজ করছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কি পরিমাণ কি হয়েছে, এরকম ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছেন। এখানে কৃষি বিভাগ যেটি বলছে, তাদেরও পাট এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে চরাঞ্চলে, সেটির তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরূপণের চেষ্টা করছেন। এইভাবে কিন্তু প্রশাসনও কাজ করছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আরও একদিন পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিন্তু অব্যাহত থাকবে। তারপরে হয়তো পরশুদিন থেকে পানি কি অবস্থা সেটি কালকে তারা জানাতে পারবেন। এই অবস্থায় যদি পানি এভাবে যদি বাড়তে থাকে তাহলে এখানে জনমানুষের যেমন দুর্ভোগ বাড়বে, তেমনই কৃষিতে ক্ষয়ক্ষতি বাড়বে, এবং সব মিলে একটি যে খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে সেটি বলাই যায়। তো এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি থেকে যে বন্যার যে বর্তমান অবস্থা তার সর্বশেষ। মুক্তি, তিস্তার চরাঞ্চলগুলোতে বানের পানি কমেছে, কিন্তু দেখছিলাম বাপ্পির সঙ্গে যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন যে দুর্ভোগ কিন্তু মানুষের কমেনি। অন্যদিকে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সারিয়াকান্দিতে, এবং নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো তো প্লাবিত হয়েছে। আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে, বহু পরিবার রয়েছে, তারা পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে দিন পার করছেন এই সময় এসে। আপনি তো বন্যার খবর আমাদেরকে জানাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। এবং একই সঙ্গে কিন্তু আজ শাহবাগ মোড়ে কোটা বিরোধী আন্দোলনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এই বিষয়ে আমরা একটু সার্বিক চিত্র জানতে চাই। আমাদের সঙ্গে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, রকিবুল রাহাত। তবে শুরুতে আমরা সিফাত, আপনার কাছে জানতে চাই যে সরকারের উচ্চ পর্যায়ে থেকে এখন পর্যন্ত আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা?
শিক্ষক সমিতি থেকে আমাদেরকে জানিয়েছে তাদের সাথে যোগাযোগ চলছে, তবে শিক্ষকদের যে দাবি প্রত্যয় পেনশন স্কিম যেটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটি যাতে বাতিল করা হয়, সেটি যাতে চালু না করা হয় এবং 3 দফা দাবি এটি সহ সেই দাবিগুলো আসলে সরকারের পক্ষ থেকে তা এখনো মানা হয়নি দেখে তারা তাদের চতুর্থ দিনের মতো আজকের যে কার্যক্রম সেটি আমরা বেলা 12টায় যেটি দেখেছি, 12টা থেকে 1:30টা নাগাদ তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে যেই কলা ভবনের যে মূল যে ফটক রয়েছে সেখানে। তারপরে তারা আজকের জন্য অবস্থান যে কর্মসূচি সেটি বিরত রেখেছে, তবে তারা তাদের জায়গায় এখনও অনড়। তারা যেই কর্মদিবস সেটি হিসেবে তারা তাদের সকল ধরনের শিক্ষাদান থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম তারা কিন্তু বন্ধ রেখেছে এবং শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি এখন না থাকলেও তাদের যে পাঠদান কার্যক্রম কিংবা শিক্ষক হিসাবে যতগুলো কার্যক্রম রয়েছে সেগুলো পূর্ণ দিবসের যে কার্যক্রম সবগুলোই বন্ধ রাখা হয়েছে। তাতে করে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে তাদের অনেকের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এবং সেই সাথে যাদের ক্লাস ছিল সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা শেষ বর্ষের শিক্ষার্থী তাদের কিছুদিন পরে পরীক্ষা হওয়ার কথা রয়েছিল কিন্তু সেটি হবে না। তাতে তারা বেশিরভাগই যেহেতু পাশ করে বের হয়ে চাকরি প্রত্যাশী রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য একটু কিছুটা বেগ পেতে হচ্ছে এবং অসুবিধা পড়তে হচ্ছে, তা শিক্ষার্থীরা যেটি বলছে এবং শিক্ষকরা বলছে তাদের যদি দাবি দেওয়া মানা না হয় সেক্ষেত্রে তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখবেন এবং সেটি তারা আগামী দিনও চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিম যে বাতিলের বিষয়ে সবশেষ। রাত, এবার আমরা আপনার কাছ থেকে জানতে চাই, একদিকে যখন শিক্ষকরা আন্দোলন করছেন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে, ঠিক একই সময় শাহবাগ মোড়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনে। জানাবেন যে এই মুহূর্তে সেখানকার চিত্র কি দেখছেন, এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে এবং যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের এখনকার দাবিটা আসলে কি? মুক্তি, তাদের এখনকার দাবি মূলত 2018-র যে পরিপত্র রয়েছে কোটা বিলুপ্ত করে সেই দাবিটি তারা বহাল রাখার কথা বলছেন এবং এই মুহূর্তে তারা শাহবাগের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন, গান গাইছেন এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে এসে অংশগ্রহণ করছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 2018 সালে মোট যে 56% যে কোটা ছিল সেই 56% কোটা বাতিলের দাবিতে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বিলুপ্ত করে একটি পরিপত্র জারি করে। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের যে 30% কোটা ছিল সেই কোটাটি পুনর্বহাল করার জন্য হাইকোর্টে একটি রিট করে এবং যেটি কিন্তু পরবর্তীতে রুল জারি হয়ে সেটির হাইকোর্টে শুনানির পরে এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটা অর্থাৎ 30% সেই কোটাটি বহাল রাখার কথা আবার বলা হয় এবছরের 5 জুন। তারপর থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা সড়কে নেমে এসে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। গতকালকেও শাহবাগের এই সড়কটি অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন এবং তারা বলেন যেহেতু আজকে হাইকোর্টের আপিল বিভাগে একটি শুনানি ছিল, সেই শুনানির যে ফলাফল আসবে তার উপর নির্ভর করে তারা আন্দোলন করবে কিনা সেই বিষয়টির কথা তারা জানিয়েছিল এবং আজকে হাইকোর্টে বলা হয়েছে যে আপাতত যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল সেই আদেশটি আপাতত চলবে, অর্থাৎ 30% মুক্তিযোদ্ধার কোটা সেটি বহাল রাখার কথা বলেছে আদালত এবং সেটি পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কিন্তু এই যে 30% কোটা সেটি রাখার কথা বলা হয়েছে এবং তারপরে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত 7 কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয় এবং তারা এই সড়কটি অবরোধ করে দেয়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 2018 সালের যে পরিপত্র অর্থাৎ কোটা বিলুপ্তির যে পরিপত্র সেটি বহাল না রাখা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, তারা এই রাজপথ থেকেও সরবে না। সেক্ষেত্রে তারা বলছেন যে উচ্চ আদালত এবং সরকারের যারা নীতি নির্ধারক রয়েছে তারা যেন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে যেন সেটি পুনর্বহাল করে সেই দাবি তারা করছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। সার্বিক সব খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার ও রকিবুল রাহাত।
মুক্তি, অন্য বিষয় নিয়ে আলাপ করতে চাই। আগামী বছর জুন মাসে জাহাজ ভাঙা শিল্পের জন্য কার্যকর হতে যাচ্ছে হংকং কনভেনশন, এবং এটি যদি কার্যকর হয় সেক্ষেত্রে শুধু দেশে যে গ্রিন শিপইয়ার্ডগুলো রয়েছে তারাই জাহাজ ভাঙার জন্য দেশে জাহাজ আনতে পারবেন। তবে সমস্যার বিষয় হচ্ছে এখন পর্যন্ত দেশে জাহাজ ভাঙার শিপইয়ার্ড আছে 50টিরও বেশি, এর মধ্যে শুধু গ্রিন সনদ রয়েছে মাত্র 4টির, তবে পাইপলাইনে 10টির মতো শিপইয়ার্ড কিন্তু রয়েছে। এই যে যারা বাকি রয়েছে তারা কিন্তু আসলে অর্থাভাবে এখনো সবুজ চিহ্নের তালিকাভুক্ত হতে পারেনি। এক্ষেত্রে জাহাজ ভাঙা শিল্পে নিজেদের অবস্থান ধরে রাখতে কিন্তু সরকার একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের দিকে তাকিয়ে রয়েছেন উদ্যোক্তারা। এই বিষয়ে সহকর্মী শোয়েব রহমানের প্রতিবেদন রয়েছে। চট্টগ্রামের সমুদ্র উপকূলে রয়েছে 50-এরও বেশি শিপ ব্রেকিং ইয়ার্ড, কিন্তু গ্রিন শিপইয়ার্ড তকমা পেয়েছে কেবল 4টি। এই খাত থেকে প্রতি বছর সরকার রাজস্ব পায় প্রায় 1,500 কোটি টাকা। এছাড়াও দেশের ইস্পাত শিল্পের প্রায় 50% কাঁচামালের যোগান দেয় এই শিল্প। এতে প্রত্যক্ষ 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু আগামী বছর বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এই শিল্প। পরিবেশ রক্ষায় হংকং কনভেনশনের কারণে গ্রিন শিপইয়ার্ডে পরিণত না হওয়া 46টি প্রতিষ্ঠান পড়বে বিপাকে, যার প্রভাব পড়তে পারে সমগ্র শিল্পে। যেই সব ইয়ার্ড হংকং কনভেনশনের আদলে ডেভেলপড হবে শুধু ওই সব ইয়ার্ডগুলো শিপ আনতে পারবে। তো আমরা একটা সংখ্যা আমাদের মধ্যে আছে যে আমাদের যেই 70-80টা ইয়ার্ড আছে এর মধ্যে অনেকগুলো ইয়ার্ড পিছিয়ে পড়বে। বর্তমানে বিশ্বে জাহাজ ভাঙায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। সবশেষ 2023 সালে দেশে জাহাজ ভাঙা হয়েছে 170টি। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত জাহাজ ভেঙেছে 140টি। তৃতীয় অবস্থানে থাকা তুর্কি 44টি এবং চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তান 15টি করে জাহাজ ভেঙেছে। এখনও বিশ্বে প্রায় 15,000 জাহাজ রিসাইক্লিংয়ের অপেক্ষায় আছে, কিন্তু গ্রিন শিপইয়ার্ড না হলে এই বিপুল জাহাজ আসবে না বাংলাদেশে। আমরা আশা করব সরকারি সহযোগিতায়, ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতায় সবগুলো ইয়ার্ড গ্রিন হবে, এবং যদি এটা হয় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা বুম হবে। কারণ হচ্ছে যে অনেকগুলো পুরনো জাহাজ তখন আসবে রিসাইক্লিংয়ের জন্য। বাংলাদেশে গ্রিন শিপইয়ার্ডের রূপান্তরের সবচেয়ে বড় বাধা হলো মূলধন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে 4 মাস বৃষ্টিপাত থাকে, এ সময় ইয়ার্ড কর্দমাক্ত থাকে, তাই পুরো ইয়ার্ড কংক্রিট ঢালাই করতে হয়। এছাড়া জাহাজ একটু দূরে থাকলে সেখানে বার্থিং এবং ভারী ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি প্রয়োজন পড়ে। এতে এক একটি শিপইয়ার্ডকে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করতে 30 থেকে 40 কোটি টাকার প্রয়োজন পড়ে। এই অবস্থায় স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ এবং বিদেশিদের এ খাতে বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। বাইরের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি আছে তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল গেটওয়ে থ্রু বাংলাদেশ ব্যাংক আর থ্রু এনি শিডিউল ব্যাংক একটা প্রসেস বের করতে পারে যে টু ইনভেস্ট টু পারচেজ এ শিপ, তাহলে এটা এই ইন্ডাস্ট্রির জন্য একটা হিউজ আমাদের মনে হয় হিউজ একটা অ্যাডভান্টেজ হবে। 2023 সালে বাংলাদেশ 32,32,593 টনের জাহাজ ভেঙেছে। একই সময়ে ভারত ভেঙেছে 26,10,849 টন। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান ভেঙেছে 6,80,802 টনের জাহাজ, যা ইস্পাত শিল্পের স্ক্র্যাপ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ যেভাবে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর করছে ইয়ার্ডগুলোকে, তাতে সন্তোষ প্রকাশ করেন নরওয়ের রাষ্ট্রদূত। আগামীতে এ খাতে সব ধরনের সহায়তার কথাও জানান তিনি। We see that this has been extremely efficient. Not a lot of Norwegian money has gone into it, but it was the right money to the right persons at the right time. And that's why we are seeing this success we're seeing now. 2025 সালের 26 জুন হংকং কনভেনশন কার্যকর হবে। তবে বাংলাদেশের ব্যবসায়ীরা আরও অন্তত 2 বছর সময় বাড়াবার আবেদন করবেন বলে জানিয়েছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। একটু পেঁয়াজের খবরাখবর নিয়ে আলোচনা করতে চাই। 3 দিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ, সেখানে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে
প্রতি ধরনের পেঁয়াজে কেজিতে 12 থেকে 15 টাকা বেড়ে প্রায় 92 থেকে 95 টাকা হয়েছে। অর্থাৎ বলাই যায় যে 100 কিন্তু ছুঁই অবস্থা পেঁয়াজের বাজারে। এবং যারা আড়তদার তারা বলছেন যে দেশি পেঁয়াজের মৌসুম যেহেতু শেষ হয়ে গেছে, তাই সরবরাহের ঘাটতি রয়েছে, আর সে কারণেই দাম এত বাড়তি। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারতের বাজারেও কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের বাজার খানিকটা চড়া, এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে সেক্ষেত্রে আমদানি কমেছে, এবং তারাও বলছেন যদি আমদানি না বাড়ে তাহলে পেঁয়াজের বাজার আরও বাড়তে কিন্তু পারে। তবে অন্যদিকে স্বস্তির খবর রয়েছে, কিছুটা চাহিদা কমেছে আদা এবং রসুনের, যে জন্য বাজারের দামও কিন্তু খানিকটা কমেছে। সহকর্মী হাজিরা শিউলির একটি প্রতিবেদন হাতে রয়েছে, দেখে আসবো। কোরবানির ঈদের সময় খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 82 টাকায়। এরপর দাম কিছুটা কমলেও গেল 3-4 দিনে আবারও ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় এই মশলাটির বাজার দর। প্রতি কেজিতে দাম বেড়ে দেশি পেঁয়াজ আকার ও মানভেদে বিক্রি হচ্ছে 90 থেকে সর্বোচ্চ 95 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 95 টাকায়। টানা বৃষ্টিতে পরিবহন খরচ বাড়লেও পেঁয়াজ কম আসায় দাম বাড়ছে। বাজার বাড়ার কারণ হচ্ছে কি এলসিপিএস তো কম ঢুকতেছে, ওদের কস্টিংও বেশি পড়তেছে, ওইটাও 90-92 নিচে নাই। ওই হিসাবে দেশি মালের বাজার ওখানে যেখানে হাট বসে, পাবনা, ফরিদপুর, রাজবাড়ী যেখানে হাট বসে ওখানেও রেটটা হাই, যার কারণে এখানে এসে গাড়ি ভাড়া সব মিলে হয়তো কস্টিংটা বেশি পড়ে যায়। আড়তদারদের দাবি মৌসুম শেষ হয়ে আসায় বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। অন্যদিকে শুল্ক কর ও পরিবহন খরচ মিলে লাভ না হওয়ায় ভারতীয় পেঁয়াজেরও আমদানি কম। ফলে প্রায় প্রতিদিনই পেঁয়াজের মোকামে দাম বাড়ছে, বেড়ে যাচ্ছে পাইকারিতেও। 95 এটা হলো হাই কোয়ালিটি মাল, মিডিয়াম সাইজের মাল, অনেক সাইজের মাল আছে, তো সেই জন্য 86 টাকা মাল আছে, 95 টাকা আছে, মোকাম নিয়ে কথা। আদতে মার্কেটটা হলো আমাদের এখানে দেশি মাল, ওইখান থেকে বাজারে হাট থেকে আমাদের পাইকাররা মানে যারা ব্যাপারী ওরা কিনে নেয়, ওইখানে আদতে মূলত ওইখানেই দামটা বেড়ে গেছে। ওইখানে আজকে নাকি আমরা যতটুকু ব্যাপারীদের সাথে কথা বলছি ওইখানে 3600 টাকা বাজার। এদিকে খুচরা বাজারেও 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। লাগামহীন দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। পেঁয়াজ আমরা এখন বর্তমানে খুচরা বাজারে 100 টাকা সেল করতেছি। আপনার কোরবানিতে পেঁয়াজ বিক্রি করছি 80-90 টাকা, তো এখন প্রায় আপনার ধরতে গেলে কেজি প্রতি 20 টাকা বেড়ে গেছে। এর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যে পেঁয়াজ 60 টাকা ছিল এই পেঁয়াজ এখন 100 টাকা। তো এখন দিন দিন যদি বাড়ে যায়, মানুষের আয় উন্নতি তো বাড়ে নাই। 100 টাকা হলে অনেক বেশি না, এইভাবে তো মানুষ চলতে পারবে না, মানুষ অনেক কষ্ট হয়ে যাবে। এদিকে 20 থেকে 30 টাকা কমে পাইকারিতে রসুন 145 টাকা ও আদা বিক্রি হচ্ছে 245 থেকে 250 টাকায়, যা খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। খুচরা বাজারে পেঁয়াজ সহ পচনশীল অন্যান্য মশলা জাতীয় পণ্যের দরদাম আমরা জানতে চাই। রাজধানীর কারওয়ান বাজার থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী মাঝার ইমন সেখানে রয়েছেন। ইমন, দেশের সব থেকে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের হালচাল আমরা জানছিলাম, সেখানে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। রাজধানীর বাজারে খুচরা এর কোনো প্রভাব পড়েছে কিনা, পাশাপাশি অন্যান্য পচনশীল যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দরদাম কেমন? আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছি, যেটি বলছিলেন যে দামের যে বিষয়টি, আমি যদি খুচরা দামের কথা বলতে চাই তাহলে আমাকে একটু পাইকারি দামের কথা আগে বলতে হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে কারওয়ান বাজারের পাইকারি দামের যদি কথা বলতে চাই, পেঁয়াজের দাম প্রায় 98 টাকা ছুঁয়ে গিয়েছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, সেখানে বললো যে তারা 98 টাকা বিক্রি করছেন, কেউ 95 টাকা বিক্রি করছেন। সেই বিষয়টি সাথে যদি বলতে চাই তাহলে সেই প্রভাবটা গিয়ে খুচরা বাজারের উপরে পড়েছে। খুচরা বাজারে আমরা কথা বলেছি, সেটা তার প্রায় 110 টাকা পর্যন্ত গিয়ে ছুঁয়েছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে গত 4-5 দিনের যেই দামের ব্যবধান সেটি একেবারে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছিল, ব্যবসায়ীরা যেটি বলছেন যে লাগাতার বৃষ্টিপাতের কারণে তারা যে সমস্ত অঞ্চল থেকে পেঁয়াজগুলো রাজধানীতে নিয়ে আসে, যেমন পাবনা, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলে যেই হাটগুলো বসে, তারা যেই সমস্ত হাট থেকে পেঁয়াজ কিনে, সেই সমস্ত হাটে পেঁয়াজের যে উপস্থিতি অনেকটাই কম। তারা যেটি বলছেন যে বৃষ্টিপাতের কারণে সেই হাটে কম পেঁয়াজ থাকার প্রভাবটা রাজধানী সহ সংশ্লিষ্ট আশপাশে যে সমস্ত বাজারগুলো রয়েছে পাইকারি বাজারের উপরে পড়েছে। সেই পাইকারি বাজারের প্রভাবই খুচরা বাজারের উপর গিয়ে পড়েছে। এখানে আমরা দেখেছি অনেক পাইকারি যে সমস্ত বিক্রেতা রয়েছে তারা যেটি বলছেন যে তাদের উপর যে অভিযোগটা করা হচ্ছে যে মজুতের যে বিষয়, তাদের উপরে সেই মজুতের কোনো হাত নেই। আরেকটি যেটি বিষয় যে খুচরা বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে ঈদের আগেও যে পেঁয়াজগুলো তারা
80 টাকা করে বিক্রি করেছে, সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে 110 টাকা বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে। এক কথা যদি বলতে চাই, পেঁয়াজের বাজারের কথা যদি বলতে চাই, তাহলে যে লাগাতার বৃষ্টির কারণে তারা যেটি ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা সংকট তৈরি হয়েছে বাজারে। তবে সরকারি তথ্য মতে বাংলাদেশে যে পেঁয়াজের যে প্রয়োজন পড়ে বছরে 30 লাখ মেট্রিক টন, সেটি সরকারি হিসাবে রয়েছে 34 লাখ মেট্রিক টন, অর্থাৎ বেশি পেঁয়াজ রয়েছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আমদানির যে প্রভাব, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে আমরা জেনেছি, সেই আমদানির প্রভাব পাশাপাশি শুল্ক নির্ধারণ সব মিলিয়ে যে পেঁয়াজ সহ পাশাপাশি যে সমস্ত মশলা আছে সব কিছুর বাজারের দাম একটুটা বেড়েছে বৃষ্টিপাতের ফলে। ব্যবসায়ীরা যেটি ধারণা করছেন বা আশা করছেন যে বৃষ্টিপাত কিছুটা কমলে মজুদ বাড়বে বাজারে, সেই ক্ষেত্রে দামও কিছুটা কমে যাবে। জি, মাঝারি মন, রাজধানীর কারওয়ান বাজার থেকে পেঁয়াজ সহ মশলা জাতীয় নানা পণ্যের বাজার দর সম্পর্কে জানছিলাম। সহকর্মী মাঝারি মন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ময়মনসিংহে প্রতি মাসেই নষ্ট হচ্ছে পল্লী বিদ্যুতের 20% মিটার। ওয়ার্কশপে নষ্ট পড়ে আছে কোটি কোটি টাকার ট্রান্সফরমার। অভিযোগ উঠেছে কমিশন নিয়ে কিছু অসাধু কর্মকর্তা প্রতি বছরই কিনছেন শত শত কোটি টাকার মানহীন যন্ত্রাংশ। এতে বাড়ছে লোডশেডিং, আর অন্যদিকে গ্রাহককে প্রতি মাসেই গুনতে হচ্ছে ভুতুরে বিল। জাহাঙ্গীর আকুন্দের ছবিতে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। ময়মনসিংহের চরগুপুদিয়া গ্রামের আবাদুল হক বিদ্যুৎ চলে যাওয়ায় 9 মাসের নাতনিকে বাতাস করছেন। বিদ্যুৎ কখন আসবে তাও নিশ্চিত নয়। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়েও প্রতি মাসে গুনতে হয় পল্লী বিদ্যুতের ভুতুরে বিল। তবুও মিলছে না সেবা, নষ্ট হচ্ছে বৈদ্যুতিক মিটার, পুড়ে যাচ্ছে ট্রান্সফরমার। আগে তোমার 200, 150, 300, ওখানে 500, 700 কারেন্ট বিল। কিভাবে কারেন্ট বিল করে না আল্লাহ জানে। বাবাইতে জানান বেতন উঠে বেড়া আবেদন বাবাইতে কারেন্ট থাকে না। পল্লী বিদ্যুতের যে বিলটা আসে আর কি দ্বিগুণ, আর কারেন্ট মনে হয় 24 ঘন্টার মধ্যে আমরা 6 ঘন্টা পাই না। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত বিদ্যুৎ মিটারে জ্বলছে বাতি। মিটার পরিত্যক্ত হলেও সেখানে উঠছে ইউনিট। মিটার মেরামত রুমে পড়ে আছে হাজার হাজার নষ্ট বিদ্যুৎ মিটার। পল্লী বিদ্যুতের খোদ এজিএম জানালেন, নিম্নমানের মিটার হওয়ায় প্রতি মাসে 20% মিটার নষ্ট হচ্ছে। ভুতুরে বিদ্যুৎ বিলের অন্যতম কারণও এই ত্রুটিপূর্ণ মিটার। এখানে একটা লাল একটা বাতি বারবার জ্বলতেছে, তার মানে হচ্ছে এটাই হলো অটো পালস। এই অটো পালস মানে হচ্ছে এখন কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নাই এই মিটারটাতে। এই মিটারটাতে সংযোগ না থাকা সত্ত্বেও এই মিটারে কিন্তু রিডিং উঠতেছে। তার মানে হলো মিটারে যদি এই মিটারটা কোনো গ্রাহকের কাছে থাকে, তার লোড থাকুক আর না থাকুক, সে বিদ্যুৎ ব্যবহার করুক আর না করুক, এই মিটারে কিন্তু তার বিদ্যুৎ বিল উঠতে থাকবে। এই যন্ত্রাংশগুলো সম্পূর্ণ কিনতে চাইল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের। তারা আমরা যেটা জানি, তারা বিপুল পরিমাণের একটা কমিশন বাণিজ্য করে এই মিটারগুলো, এই সমস্ত মালামালগুলো তারা কিনে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে সাপ্লাই দেয়। এবার খোঁজ নিয়ে দেখা যাক পল্লী বিদ্যুতের মেকানিক্যাল রুমে। সেখানে নষ্ট হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার ট্রান্সফরমার, আর তা মেরামতে কাজ করছেন একদল মেকানিক। তাদেরই একজন মোহাম্মদ মিজানুর রহমান। চুক্তিভিত্তিক 9 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির এই ওয়ার্কশপে। বলছেন, আগে একটি ট্রান্সফরমার 3 বছরের ওয়ারেন্টি থাকলেও এখন 1 বছর। তবে কয়েক মাস যেতেই পুড়ে যাচ্ছে। নিম্নমানের তার, ট্রান্সফরমার অয়েল সহ অন্যান্য যন্ত্রাংশের কারণে সকাল সন্ধ্যা কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না। এখন বর্তমানে যে ট্রান্সফরমারগুলো আসতেছে, অধিকাংশ ট্রান্সফরমারই লাইনে দেওয়ার সাথে সাথে নতুন অবস্থায় নষ্ট হয়ে যায়। সেই ট্রান্সফরমারটা আমরা মেরামত করি। মেরামত করতে গেলেও দেখা যাচ্ছে মালামালের আপনার সমস্যা। হার্ডওয়্যারের মালামাল নিয়ে আসে, যদি আমরা ডিসপ্লে থেকে যাচাই করি যেটা চলবো না, দেখা যাচ্ছে পরে উপর লেভেলে কোন স্যারে ফোন দেয়, কিছু মাজার পরে স্যাররা বলে নিয়ে নেন। তবে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজারের দাবি, বিদ্যুতের যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে টেন্ডারের মাধ্যমে কেনা হয়। এখানে কোনো নিম্নমানের যন্ত্রাংশ কেনার সুযোগ নেই। এইরকম না যে মিটারের বিলে মিটারের ভুতুরে বিল হয়ে যাওয়া কোনো কিনা। একটা মিটার এখন ধরেন যে কোনো মিটারে নষ্ট হতেই তো পারে। এখন নষ্ট মিটার এতগুলো আমার 4,25,000 লোকের আমি বিল করি, এর ভিতরে আমাকে 250টা মিটার তো এমনি ইলেকট্রনিক নষ্ট তো হতেই পারে। সেই ক্ষেত্রে অন্য কিছু। তাছাড়া নর্মালি এই মিটারগুলো অনেক টেস্ট করে, অনেক উন্নত মানের মিটার টেস্ট করে এই মিটারগুলো আমাদেরকে দেওয়া হয়। এখানে এই ধরনের কোনো সুযোগ নেই। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3-এর আওতায় গ্রাহক রয়েছে প্রায় 16 লাখ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোগান্তিহীন সেবা পাওয়ার প্রত্যাশা পল্লী বিদ্যুতের গ্রাহকদের।
এদিকে গত মঙ্গলবার সারা দেশের মতো ময়মনসিংহে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিভিন্ন দাবি তুলে সকাল থেকে কর্মবিরতি পালন করেন। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। এখন দুপুরের সময় হলো আরেকটি ছোট্ট বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক বিষয়ে কথা বলতে চাই। শুরুতে যুক্তরাজ্যের নির্বাচনে কথা বলতে চাই। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনে 4,500 প্রার্থীর মধ্যে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিন্তু নির্বাচনে লড়ছেন এবং এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির তুলনায় কিন্তু লেবার পার্টিকে বেশি এগিয়ে রেখেছেন জনগণ। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ব্রিটেন থেকে নাইম হাসান। নাইম, নির্বাচন তো শুরু হয়ে গেছে, ইতিমধ্যে লেবার পার্টিকে জনগণ এগিয়ে রেখেছে এমন একটি প্রতিবেদন কিন্তু দ্য গার্ডিয়ানের একটি জরিপও আমরা দেখতে পেয়েছি। কি দেখছেন আজকের নির্বাচন যখন শুরু হয়েছে, সার্বিক চিত্রটা কি দেখছেন জানতে চাই। মুক্তি, আসলে সকাল থেকে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি নির্বাচনী কেন্দ্র। সকাল থেকে আমি কিন্তু খুব বেশি পরিমাণে ভোটার উপস্থিতি দেখতে পাইনি, কারণ আজকে বৃহস্পতিবারে স্থানীয় সময় এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৃহস্পতিবারে নির্বাচন হওয়াটা ব্রিটেন একটি ট্রেডিশন, কারণ সপ্তাহের মাঝামাঝি হলে তখন সেটি যারা কর্মজীবী রয়েছে, যেহেতু রাত 10টায় ভোট গ্রহণ শেষ হয় এবং সকাল 7টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে কর্মজীবীরা ভোট দিতে পারেন এবং বিশেষ করে এই দিনটি হচ্ছে যে এখানকার স্থানীয় বাংলাদেশ আমরা যেটি বলে থাকি হাট বাজারের একটি দিন। তো সেই জায়গায় স্থানীয় অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তারা বেরিয়ে আসেন, আরো বেশি উপস্থিতি এই দিনে লক্ষ্য করা যায়। এই জন্যই কিন্তু ট্রেডিশনালি বৃহস্পতিবার নির্বাচন হয়ে থাকে এবং চার্চের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে ভোটারদের উপরে, সেক্ষেত্রে রবিবারে বা শনিবার যদি নির্বাচন হয় সেক্ষেত্রে চার্চের ইনফ্লুয়েন্স যাতে না থাকে মানুষের উপরে বা ধর্মীয় কোনো প্রভাব, সেটির জন্য আসলে বৃহস্পতিবার নির্বাচন। তো এখনো উপস্থিতি আমরা কম দেখলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা আশা করছি যে যেহেতু এখানে কর্মঘণ্টা 9টা থেকে 5টা, এর পরে হয়তো আরো বেশি মানুষজন এখানে আসবেন ভোট দিতে। আর আপনি আসলে সার্বিক চিত্রের বিষয়টি 7টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালে যারা কাজে বিশেষ করে যোগ দেয় সেখানে কাজে যোগ দেওয়ার কিছু মানুষ তারা ভোট দিয়ে যায়, তবে বিশেষত বিকালের সময়টাতে একটু ব্যস্ততা লক্ষ্য করা যায় ভোট কেন্দ্রগুলোতে। পূর্বে যে নির্বাচনগুলো আমরা অবজার্ভ করেছি সেখান থেকে। তো বর্তমানে যে ব্রিটেনের নির্বাচন, সেখানে আপনি জানেন যে যদি আপনাকে বিগত দিনের কথা বলি, প্রায় 14 বছরের কনজারভেটিভ পার্টির যে অর্থনৈতিক একটি সংকট বা নেতৃত্বের একটি যে সংকট, বারবার করে প্রধানমন্ত্রীর যে পরিবর্তন, সেটির ফলে কিন্তু লেবারের আজকের এই যে অবস্থান বা মেজরিটি, তাদেরকে আসলে দেখা যাচ্ছে প্রায় 431টি আসন পেয়ে লেবার মেজরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে অবশ্যই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাবো। মুক্তি, নাইম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রিটেন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম হাসান। নির্বাচনী প্রচারণা, রাজনৈতিক বিশ্লেষক আর আন্তর্জাতিক সব গণমাধ্যমের পূর্বাভাস বলছে 14 বছর পর ব্রিটেনে অবসান হচ্ছে কনজারভেটিভ পার্টির আধিপত্য। এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লেবার পার্টির কেইর স্ট্রেমার। মূলত নানা অব্যবস্থাপনার কারণে 2022 সালে প্রধানমন্ত্রী বরিস জনসন হঠাৎ দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকেই দেশটিতে টালমাটাল কনজারভেটিভ পার্টি। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতি বছরের শেষ নাগাদও ভালো অবস্থানে নিয়ে যেতে না পারার আশঙ্কায় আগাম নির্বাচনের ডাক দিয়েছেন ঋষি সুনাক। আরও জানাবেন ঈশিতা ব্রহ্ম। ব্রিটেনে সবশেষ নির্বাচন হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। তার মানে ঋষি সুনাকের হাতে সময় ছিল ডিসেম্বর পর্যন্ত নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার। কিন্তু গেল 12 মে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দেশবাসীকে চমকে দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণভাবে কি চলছে তা এখনও রহস্য, তবে তারা বলছেন অর্থনৈতিক যে পূর্বাভাস কনজারভেটিভ পার্টি দিয়েছিল তার বাস্তবায়ন বছরের শেষ নাগাদ হবে কিনা এই আশঙ্কা থেকেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ঋষি সুনাকের দলটি।
লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কেইর স্ট্রেমার জানান লাখ লাখ ভোটারদের জন্য নতুন প্রত্যাশা আর সুযোগ নিয়ে আসবেন তিনি। স্ট্রেমার বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে জিতে গেলে সরকার গঠনের জন্য প্রস্তুত তিনি। নির্বাচনী প্রচারণার প্রতিফলন বলছে নিজের গদি হারাতে পারেন ঋষি সুনাক, সেই সঙ্গে 16 ক্যাবিনেট মন্ত্রী হারাতে পারেন অবস্থান। 1832 সালের পর স্ট্রেমার পেতে পারেন সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা। বলা হচ্ছে ব্রিটেনের রাজনীতিতে এই নির্বাচন হতে যাচ্ছে বড় ধাক্কা। Big question is whether they take a lot of votes off the Conservatives to the point where Britain's oldest political party, the Conservatives, is shrunk down to not even being the main opposition. তবে প্রতিদ্বন্দ্বী কেইর স্ট্রেমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই আর ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবে না ব্রিটেন। লেবার পার্টি কখনোই ইউরোপের সঙ্গে সম্পর্ক এখনকার সময়ের তুলনায় জোরদার করতে যাবে না যতদিন তিনি ক্ষমতায় থাকবেন। এমনকি যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন ইউরোপের কোনো ব্লকেই যুক্ত হবে না ব্রিটেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের মধ্য দিয়ে অবসান ঘটতে পারে ব্রিটেনের রাজনীতিতে কনজারভেটিভ পার্টির 14 বছরের আধিপত্য। অস্তিত্ব সংকটেই পড়ে যেতে পারে কনজারভেটিভ পার্টি। Well, he might hold on to his seat. He might be one of the few that do. We're predicting he will hold his seat by not very much. But I think will probably go off and do something in the corporate world, I would imagine, because the Conservative Party may not exist as a political force after this election. 2010 সাল থেকে এখন পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী আছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। 2019 সালের সবশেষ নির্বাচনে এই দলটির ক্ষমতা দুর্বল হয়ে যায়। সে সময়ের প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযুক্ত হন বিভিন্ন অব্যবস্থাপনার জন্য। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার স্থলাভিষিক্ত লিজ ট্রাস দায়িত্ব থেকে সরে যান মাত্র 44 দিনের মাথায়। এরপর থেকেই তোপের মুখে কনজারভেটিভ পার্টি। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে এই নির্বাচনে 41% ভোট পাবে লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রীর কাছে অধিকাংশ ভোটারের প্রত্যাশা সমাধান হবে অভিবাসন সংকটের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv তে। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/ac/ekhon TV তে।